প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক, আমাদের অনেক প্রিয় মানুষ মাসুদ করিম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, 12 মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য। তৃতীয় এশীয় ফোরামে ঢাকাকে যুক্ত করতে বেইজিংয়ের চাপ, প্রায় 10,000 কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম। দৈনিক যুগান্তর, সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, নির্বাচনের প্রস্তুতি শুরু। জুলাই স্মৃতি জাদুঘরে যাত্রা শুরু 5 আগস্ট, লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয়। দৈনিক সমকাল, জুলাই ঘোষণাপত্রে 7 নভেম্বর সংবিধানে গণ অভ্যুত্থান, চট্টগ্রামে চিকুনগুনিয়ার বিস্তার, মশা মারতে কার্যকর উদ্যোগ নেই চশিকের। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচনের জোর প্রস্তুতি, 5 বছরের মধ্যে সর্বনিম্ন এলসি, জুনে আমদানিতে স্থবিরতা, চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ। দৈনিক ইত্তেফাক, জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে, নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে 1.5 লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ, জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে নাহিদ। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনের প্রস্তুতি সরকারের, বিদেশে চিকিৎসা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি খালেদা জিয়ার। মানবজমিন, বাংলাদেশের সন্ত্রাসবাদের স্থান নেই, সরকার গঠনের 2 বছরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। দৈনিক কালবেলা, নতুন পথের কঠিন পরীক্ষায় দেশ, সময়ের আলো শিরোনাম, টানাপোড়েনের মধ্যেই চূড়ান্ত হচ্ছে সনদ। দৈনিক দিনকাল, ডেঙ্গু আতঙ্কে নগরবাসী, কার্যকর প্রতিরোধে ব্যর্থ কর্তৃপক্ষ। খবরের কাগজের শিরোনাম, চাঁদাবাজিতে তোলপাড়, প্রত্যাশার মোহ ভঙ্গ, দলগুলোর জন্য 7 অঙ্গীকার, জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ। আমাদের সময় আজও হয়নি ডান্ডাবেরি পরানোর নীতিমালা। দেশ রূপান্তর, নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার, কালক্ষেপণ করছে ঐক্যমত্য কমিশন। আমার দেশ, মৌলবাদ তত্ত্বের নামে বারকাতের প্রোপাগান্ডা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে 2 বছরের মধ্যে। দৈনিক করতোয়া, ভোটের মাঠে থাকবেন 60,000 সেনা সদস্য। দৈনিক জনকণ্ঠ, মনোনয়ন পাচ্ছেন না বিএনপির বিতর্কিতরা, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে 60,000 সেনা। দৈনিক সংগ্রাম, পুলিশ বাহিনী বেসামরিক প্রশাসনে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। দৈনিক ইনকিলাব, বিদেশি বিনিয়োগে বাধার শঙ্কা, জুলাই সনদের খসড়া প্রকাশ। আলোকিত বাংলাদেশ, আলোচনায় 8 ও 11 ফেব্রুয়ারি, ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। রূপালী বাংলাদেশ, মশায় পরাজিত ঢাকার 2 সিটি, ঠনঠন প্রতিরোধে ডেঙ্গু ভয়ঙ্কর। ভালো শিরোনাম, ঠনঠন প্রতিরোধে ডেঙ্গু ভয়ঙ্কর। এই যে এখন তো দৃষ্টি যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং আলোচনা, 20টি প্রস্তাবের মধ্যে 12টিতে মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য, এবং যেখানে যে বিষয়গুলো হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ 10 বছর এবং 70 অনুচ্ছেদে পরিবর্তন, এ ব্যাপারে ঐক্যমত্য হয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, সংরক্ষিত নারী আসন এবং সম্ভবত পিআর নিয়েও আলোচনা থমকে আছে। কি হবে? ধন্যবাদ। আজ থেকে প্রায় 1 বছর আগে এই সময়ে যে তরুণ সমাজ বাংলাদেশের একটা অভূতপূর্ব আন্দোলন তারা করেছিলেন, প্রধানত কোটা সংস্কারের দাবিতে, যে কোটা ব্যবস্থা ছিল সংরক্ষিত সেটার দাবিতে। পরবর্তী সময়ে সেই আন্দোলনটা একটা যে সরকার তদানীন্তন সরকার পতনের 1 দফা আন্দোলনে রূপান্তরিত হয় এবং 5ই আগস্ট সেই অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের, মানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এবং এর মধ্যে দিয়ে পরবর্তীতে এই দেশটাকে কিভাবে পরিচালিত হবে, এটা একটাকে ওনারা যারা আন্দোলন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের বিশেষ করে ছাত্ররা, তারা একটা
নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার এই অঙ্গীকারটা ছিল বাংলাদেশের মানুষের প্রত্যাশা মোতাবেক এবং এটা ইন লাইন উইথ আন্তর্জাতিক যে প্রত্যাশা সেটার সাথে সঙ্গতি রেখে। তো তার মধ্যেই যেসব বিষয় ছিল সেটা হলো যে প্রাতিষ্ঠানিক সংস্কার করা, যাতে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এই সমস্ত গড়ে তোলার ব্যাপারে তাদের মানে একটা ছিল এবং সেই জন্যই সংস্কারের কিছু কিছু প্রস্তাব সামনে চলে আসে এবং দেখা যাচ্ছে যে এই সংস্কার প্রস্তাবগুলি রাজনৈতিক মতৈক্য ছাড়া সেগুলি বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই জন্যই মতৈক্য প্রতিষ্ঠা করার জন্যই এই ঐক্যমত্য কমিশন, যেটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং যার সদস্য সচিব জনাব আলী রিয়াজ উনি এটা কাজ করছেন এবং দলগুলির সঙ্গে কন্টিনিউয়াস আলাপ আলোচনার সভাপতি হিসেবে, হ্যাঁ মানে এটা আলী রিয়াজ সাহেব, তো এটা উনি সেটা পরিচালনা করছেন। প্রধানত মাঝে মধ্যে প্রধান উপদেষ্টাও বৈঠকে বসছেন। তো এইগুলিতে যে মেজর রাষ্ট্র পরিচালনা বড় বড় যে সংস্কার প্রস্তাবগুলি সেগুলিতে কিছু কিছু ক্ষেত্রে একমত হয়েছে আপনারা বলেছেন। এবং কালকে বৃষ্টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে এটা কেউ কেউ চাচ্ছে, বিশেষ করে তরুণদের যে দল এনসিপি, তারা এটা বলছে যে এটা 5 তারিখের আগেই এটা ঐক্যমত্যটা কমপ্লিট করতে হবে এবং সেই দিন জুলাই সনদ আকারে এটা প্রকাশ করতে হবে এবং সেটা সনদ মানে এটা আগামী 2 বছরের মধ্যেই এটা নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করবে, বাস্তবায়নের অঙ্গীকার করবে, সেই ধরনের কথা আছে। এবং এটা বাস্তবায়ন করাটা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না সেই প্রশ্নও কিন্তু দ্বিমত আছে, কারণ এটা বাস্তবায়ন করতে গেলে এটার পরবর্তী পার্লামেন্টেও আবার একমত হইতে হবে। সুতরাং এখানে যিনি অঙ্গীকার করে যাবেন সেই পার্লামেন্ট সেই অঙ্গীকারের সঙ্গে একমত না হইলে এই অঙ্গীকারও কিন্তু কোনো কাজে আসবে না। তো সেই জন্যই এটা ঐক্যমত থাকলে সেটা সহজ হবে, সেটা ধারণা করা হচ্ছে। এখানে যে জায়গাটায় দ্বিমতটা প্রধানত একটা একমত হচ্ছে যে প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন তিনি 2 মেয়াদ থাকতে পারবেন সারা জীবনে। এবং প্রথম যেটা ছিল যে টানা 2 মেয়াদ, পরে এটা আরও চেঞ্জ হয়ে হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী হতে পারবেন 2 বার তার জীবনে। সেই জায়গায়ও একমত হয়েছে সব দলগুলি। এবং 70 অনুচ্ছেদ অর্থাৎ দলের সিদ্ধান্তের বাইরে পার্লামেন্টে ভোট দিতে পারবেন না, বক্তব্য রাখতে পারবেন না, রাখলে যেটা তার সংসদ সদস্য পদ চলে যাবে, এটা দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য এই 70 অনুচ্ছেদ ছিল সংবিধানের, সেটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ উনি যে দল করেন সেই দলের সিদ্ধান্তের বাইরেও পার্লামেন্টে বক্তব্য রাখতে পারবেন, এই জায়গাটা একমত হয়েছে। এটা তো গেল যে এই আলোচনাগুলো তো মোটামুটি সবাই অলরেডি জেনে গেছেন যে কি হচ্ছে। দৈনিক ইত্তেফাকে সবার বক্তব্য ছোট করে আছে, যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন যে নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দুর্বল করা হলে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে। জামাতের ডক্টর তাহের সাহেব বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই যে ষড়যন্ত্র হচ্ছে সবাই বলছেন, ষড়যন্ত্রটা কি? এখানে দেখেন, এখানে যে জায়গাগুলিতে দ্বিমত হয়েছে সেই জায়গাগুলির মধ্যেও কিন্তু কিছু কিছু বিষয় আছে, যেমন আনুপাতিক হারে মানে পার্লামেন্টে বলি যেটা আমরা আনুপাতিক হারে একটা ভোটের অনুপাতে সংসদ পাবে, মানে সংসদ সদস্য পাবেন, এই ধরনের একটা প্রস্তাব জামাতে ইসলামী থেকে প্রথম দেওয়া হয়েছে। এনসিপিও সেটা সাপোর্ট করেছে, বিএনপি সেটা সাপোর্ট করেনি। এখানে যে জিনিসটা দলগুলি তাদের স্বার্থের দিক থেকে দেখছে, প্রথমত জামাতে ইসলামী বা এনসিপি তুলনামূলকভাবে ছোট দল বিএনপি বা আওয়ামী লীগের তুলনায়। তো সেই ক্ষেত্রে তারা চিন্তা করছে যে উচ্চ কক্ষ যেটা বা নিম্ন কক্ষ কিন্তু কোনো ইয়ে নেই, নিম্ন কক্ষ মানে বর্তমানে যে পার্লামেন্টারি সিস্টেম আমাদের আছে সেই পদ্ধতিতে কোনো সমস্যা নাই। যেটা একটা উচ্চ কক্ষ করা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স করার জন্য, সেই উচ্চ কক্ষের সদস্যগুলি কিভাবে হবে এই নির্দ্বিমত মত। আনুপাতিক হারে তারা বলতে চাচ্ছে যে ভোটের অনুপাতে, তাতে ছোট দলগুলি মনে করছে যে ওই দলগুলিতে যদি 1%, 2%, 3% ভোটের অনুপাতে তারা একটা দুটো আসন পেয়ে যাবে এডিশনাল মানে উচ্চ কক্ষে। আর বিএনপি মনে করছে যে এটা হইলে তাহলে সেটা তাদের বা হবে। তো এইসব দিক থেকে পার্থক্য আছে, কিন্তু আমি যেটা মনে করি যে এই সমস্ত এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু বাংলাদেশে কোনো ইউনিক সিস্টেম না। এটা
ভারতে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, প্রধান প্রধান গণতান্ত্রিক সব দেশে দ্বিকক্ষ পার্লামেন্ট আছে। সেই দেশগুলি কিভাবে তারা করছে এবং সেটার সাথে বাংলাদেশের উপযোগিতা যাচাই বাছাই করলে কিন্তু এই জিনিসটা বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়। আমার মনে হয় যে এই ব্যাপারগুলিতে সেখানে যেতে পারে। তো এই জায়গায় মত পার্থক্য আছে। আর যে জিনিসটা আমার ধারণায় ষড়যন্ত্রের যে কথাগুলি বলা হচ্ছে সেটা এটার কিছুটা ডোমেস্টিক ডাইমেনশন যেমন আছে, কিছুটা রিজনাল বা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল ডাইমেনশনও আছে। কারণ আমাদের দেশটার যে ভৌগোলিক অবস্থান সেটা যেমন ভারত বেষ্টিত, সেখানে ভারত একটা ইন্টারেস্টের জায়গায় আছে এবং আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের অধিকাংশ নেতা সেখানে অবস্থান করছেন, সেটার একটা দিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র দূর থেকেই এই জিনিসটার উপরে তারা নজর রাখছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক স্বার্থ দেখার জন্য। এবং সেই জায়গায় দেখা যায় যে অনেক সময় ওনারা এমন কিছু চাচ্ছেন যেটা হয়তো অন্য কোনো পাওয়ার গেমে শক্তিশালী রাষ্ট্রগুলির সঙ্গে কন্ট্রাডিক্ট করে, যেমন চায়নার সঙ্গে। আবার চাইনিজরাও এই দেশে তারাও দেখছে। সুতরাং আমরা একটা ভূ রাজনৈতিক পাওয়ার গেমের মাঝখানে খুব ভালনারেবল সিচুয়েশনে আছে। সেই সব দিক থেকে হয়তো এখানে ডোমেস্টিক প্লেয়ারদেরকেও তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখন আমি যেটা মনে করি যে যদি রাজনৈতিক দলগুলিও এই সমস্ত ইনফ্লুয়েন্স বাদ রেখে রিয়েলিস্টিক হটকারিতার মধ্যে না গিয়ে আমাদের দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করেন, তাহলে এই ধরনের ষড়যন্ত্র কিন্তু ধোপে টেকে না। আমার ধারণা সেটা তারা অনেক মেচিও, তারা সেই ব্যাপারে অগ্রসর হবে। চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ, এই শিরোনাম তো অনেক শুনছি, আমরা দেখছিও। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে, ওমামা ফাতেমার একটি কথা প্রকাশ হয়েছে। চাঁদাবাজির দায়ে 5 সমন্বয়কারী গ্রেপ্তারের বেদনায় নীল হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন এই বক্তব্যটি। তো কি মনে হয়, এই যে এত আলোচনা হচ্ছে, চাঁদাবাজি কমবে? আমরা যে নতুন বাংলাদেশের কথাটা বলছি, সেই নয়া বাংলাদেশের স্বপ্নের মধ্যে কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আপনার চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, একটা মানে আমরা বলবো যে অনেকে তো বলে যে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন যদি হয়ে থাকে তাহলে কেন চাঁদাবাজি? যে জিনিসটা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলির বড় বড় সমস্যা ছিল, যে এক্সিস্টিং বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাতে ইসলামী আছে, তাদের ব্যাকড্রপের উপরে তো এই ধরনের এনসিপি বা সমন্বয়কারী বা বৈষম্য রোধ করার যে প্ল্যাটফর্মগুলি গড়ে উঠেছে, তারা কিন্তু এখন দেখাচ্ছে ওই সমস্ত প্ল্যাটফর্ম থেকেও চাঁদাবাজির খবর আসছে। একজন তো আপনার দেখলেন ধরাও পড়লো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু পরিবর্তনের কোনো ইঙ্গিত বহন করে না, বরং এটা ব্যাকওয়ার্ডে নিয়ে যাবে। তো এটার বিরুদ্ধে আমার মনে হয় যে এই সমস্ত যারা ছাত্রদের দল, তাদেরও কিন্তু সোচ্চার হওয়া দরকার। কারণ আপনি যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন, নিজেকে সেই থেকে মুক্ত রাখতে হবে সবার আগে। তো এই জিনিসটা একটা ব্যাপার আছে। এবং বড় রাজনৈতিক দলগুলি, মির্জা ফখরুল সাহেব অবশ্যই উনি এটার সমালোচনা করছেন সমন্বয়কারীদের, কিন্তু ওনার দলকেও আমার মনে হয় এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। কারণ এই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ওনাদের দলের থেকে হয়তো সিদ্ধান্ত নাই, কিন্তু তাদের সিদ্ধান্তের বাইরেও তো কেউ এগুলি অপব্যবহার করছে, সেটা তার দলের জন্যও কিন্তু বদনাম হয়। তা আমি বলি প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদেরকে যদি দলের ভেতরে পরিশুদ্ধ না করতে পারে, তাইলে কিন্তু তার ফলাফলটা আমরা রাষ্ট্র হিসেবে পাবো না। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। অনেক 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, যে নিজের দলকে আগে ঠিক করলে তাহলে সবাই আমরা সেই কথাগুলো আলোচনা করতে পারি। চট্টগ্রাম ডুবে যায় এবং চট্টগ্রাম বৃষ্টির পানি হলেই, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, এই আলোচনাটা বহুবার হয়েছে। যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে প্রায় 10,000 কোটি টাকা খরচের পরে ডুবছে চট্টগ্রাম। গত 3 বছরে 30 বার ডুবেছে চট্টগ্রাম নগর। 102 মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেছে অনেক এলাকা। পানি জমেছিল 1 থেকে 4 ঘন্টা, সেই পূরণে দুর্ভোগী নগরবাসী। আমাদের দেশটা এটা একটা, আমি বলবো যে মনসুন এলাকা, এখানে বৃষ্টি বাদল হয় বর্ষাকালে এবং এখানে জলাবদ্ধতাটার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি একটা মরুভূমির ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন সেটা অন্য কথা, কিন্তু বাংলাদেশের মতো দেশ যেখানে সমুদ্র তীরবর্তী এবং এখানে ভারতের পানির ঢল আসে এবং অন্যান্য উজান থেকে আসে, সেই সব মিলিয়ে আমাদের যে বৃষ্টি যখন আসে
তখন সেটা জলাবদ্ধতা হয়ে যায়, এবং জলাবদ্ধতাটা রোধ করার জন্য দ্রুত যাতে পানি নেমে যায়। পৃথিবীর বিভিন্ন দেশে যখন বৃষ্টি হয় কিছু সময়ের জন্য জমে, কিন্তু সে দীর্ঘ সময় থাকলে সেটা দুর্ভোগের কারণ হয়। এবং এটা দেখা যাচ্ছে যে একটা কৃত্রিমভাবে সিস্টেমটাকে, এই জলাবদ্ধতা সিস্টেমটা ম্যান মেড, সেই জলাবদ্ধতা এক সময় দেখা যাচ্ছে যে, আমি ঢাকার কথাই বলি, চিটাগাংটাও তো একই কথা, যে প্রচুর খাল ছিল, পানিটা যাতে দ্রুত নিষ্কাশিত হতো, তো সেখানে দখল টখল করে দেখা যায় বাড়িটি হয়েছে। এখন যে আপনি বলেন যে প্রচুর টাকা খরচ করা হয়েছে চিটাগাংয়ে যাতে এই জলাবদ্ধতা না থাকে, তো সেই টাকাটার মধ্যে সাস্টেইন ওয়েতে ডেফিনেটলি নট, যেখানে ব্যবহারটা করা হয়েছে, যে এখান থেকে উপকার পাওয়া যাচ্ছে না। সো ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আপনি জনগণের সঙ্গে কথাবার্তা বলেন ওই এলাকার, বা একটা ট্যাক্সও নেন, দেখা যাচ্ছে যে সেইগুলি শুধুমাত্র একটা প্রকল্প গ্রহণ করার জন্য সেখান থেকে ওই যে মানি মেকিং মেশিন, সেই মেশিনের জন্য করে থাকে, তাইলে তো আর কোনো কথা নাই। তা আমি যেটা বলি যে এই জিনিসগুলি তো একটা আমরা আশা করেছি যে একটা অতীতের বিষয় হবে, যে দুর্নীতি, অপশাসন বা অনিয়ম এইগুলি অতীতের বিষয় হবে নতুন বাংলাদেশে। এবং সেই এক বছর যখন পূর্তি হলো, তখন সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আবার রিমাইন্ডার নিতে হবে। কারণ আর কয়েকদিন পরেই 5ই আগস্ট, যেদিন একটা শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছে, তাদের অন্যায় শাসনের বিরুদ্ধে তরুণ সমাজ রুখে দাঁড়ানোর কারণে। সুতরাং আগামী দিনে সেই অঙ্গীকারটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত, সেই প্রত্যাশাই আমরা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো বললেন আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।